কারণ আরও একটি জুলাই মাস। গত বছর এই জুলাইয়ে যেভাবে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে এবং সেই গণ অভ্যুত্থানের পর বলা হচ্ছে গণ অভ্যুত্থান, কিন্তু তাতে যে পরিস্থিতি নজরে এসছে তাতে এই মুহূর্তে বাংলাদেশের তোলপাড় করা পরিস্থিতি। আর সেই পরিস্থিতি নিয়েই আমরা আজ আরও একবার বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করব। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে, জিরাওয়ারের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ। অবশ্যই তিথি যেমনটা বলল যে আমরা দেখেছিলাম ওপার বাংলা যেভাবে উত্তপ্ত হয়েছিল মার্চ মাসে গত বছরের মার্চ মাসে ধীরে ধীরে উত্তপ্ত হতে দেখা গিয়েছিল ওপার বাংলা। ঠিক কি কারণ আপনাদেরও নিশ্চয়ই মনে আছে, কোটা বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন দেখতে পাওয়া গিয়েছিল এবং সেই ছাত্র আন্দোলন জুলাইতে এসে ভয়াবহ আকার নেয় এবং তারপরেই যে ঘটনা, যে অভিযোগ সামনে আসে, এই ছাত্র আন্দোলনে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছিল। এই গুলি চালানোর যে ঘটনা, কার অনুমতিতে গুলি চলেছিল, এই প্রশ্ন বারবার উঠেছিল। ইতিমধ্যে একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে এবং তারপরেই প্রশ্ন উঠছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি এবার আরও বিপাকে পড়তে চলেছেন? শেখ হাসিনার ওপরে এবার আরও বিপদ বাড়ছে? এই প্রশ্নগুলোই উঠছে এখন এই মুহূর্তে একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর। কারণ এই ভাইরাল অডিও ঘিরে যে বিতর্কের কথা সৌমজিৎ বলছিল, একটি ফোন কল অডিও যে ভাইরাল হয়েছে তাতে কোথাও একটা শেখ হাসিনা, অর্থাৎ এই ভাইরাল অডিওর সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বর, তার শ্বাস প্রশ্বাসের সমস্ত কিছু নাকি পরীক্ষা করে দেখা গিয়েছে, তদন্ত করে দেখা গিয়েছে এই ভাইরাল হওয়া অডিও তার সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল রয়েছে। আর সেই ভাইরাল হওয়া অডিওতে নাকি শেখ হাসিনা, যেমনটা জানা যাচ্ছে, তিনি এই বিক্ষোভ দমনের নির্দেশ দিয়েছিলেন নিরাপত্তা আধিকারিককে। শুধু তাই নয়, বিক্ষুব্ধদের উপর গুলি করবার নির্দেশ দিতে শোনা যাচ্ছে সেই ভাইরাল হওয়া অডিও ক্লিপিংয়ে। হাসিনার বিরুদ্ধে অডিও ক্লিপটি এখন বড় প্রমাণ হিসাবে দেখা হচ্ছে। গোটা বিষয়ে চক্রান্তের যদিও অভিযোগ করেছে আওয়ামী লীগ। ইতিমধ্যেই যে অডিও ক্লিপ, যে ফোন কলের যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, তারপরেই চক্রান্তের অভিযোগ করা হচ্ছে আওয়ামী লীগের তরফ থেকে। আপনাদের শোনাবো যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যদিও সেই অডিও ক্লিপ, সেই ফোনের ক্লিপ আমরা কিন্তু সত্যতা যাচাই করিনি। ঠিক অডিও ক্লিপে কি কি কথোপকথন হয়েছে শোনাবো আপনাদের। ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে, এখন লেখা নেবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো দেখে ফেলবে। আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে, এখন লেখা নেবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো দেখে ফেলবে। আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে, এখন লেখা নেবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। অর্থাৎ আমরা যে অডিও ক্লিপ শোনালাম, আমরা সিএন সেই অডিও সত্যতা যাচাই করিনি, কিন্তু মনে করা হচ্ছে বা বাংলাদেশে এই মুহূর্তে যে অডিও ক্লিপিং নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে, যে অডিও ক্লিপিং সামনে আসবার পর কোথাও একটা শেখ হাসিনা তিনি যেন আরও বিপদের মাঝে পড়ে যাচ্ছেন কিনা এই প্রশ্নগুলো উঠছে। কারণ ইতিমধ্যেই এই অডিও ক্লিপ নিয়ে তদন্ত করা হয়েছে এবং কথা বলার ক্ষেত্রে উচ্চারণ থেকে শুরু করে কণ্ঠ, শ্বাস নেওয়া, শ্বাস পড়া, এই প্রত্যেকটা বিষয়ও নাকি তদন্তের ক্ষেত্রে খতিয়ে দেখে এমনটাই দাবি করা হচ্ছে তদন্তকারীদের তরফ থেকে যে এই অডিও ক্লিপ নাকি শেখ হাসিনার। তাহলে বিপদ কতটা বাড়তে পারে, অবশ্যই তা নিয়ে আমি এবং সৌমজিৎ আমরা জিরো আওয়ারে আলোচনায় থাকবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি, আমি শুভাশিস বাবুকে স্বাগত জানাবো। এবং আজকের জিরো আওয়ারের আলোচনায় একদম শুরুর যে ধাপটা আমরা নেবার চেষ্টা করেছি, তাতে ভাইরাল হওয়া অডিও ক্লিপ শেখ হাসিনা কিনা আমরা জানি না, দাবি করা হচ্ছে, এতে কতটা বিপদ শেখ হাসিনার বাড়তে পারে? দেখুন, ভাইরাল অডিও ক্লিপটা শেখ হাসিনার কিনা সেটা যেমন আপনি জানেন না, আমি জানি না, সেরকমই খুব একটা বাংলাদেশ জানে বলেও আমার মনে হয় না। এবার ঘটনাটা হচ্ছে, যে কোনো ডিপ্লোম্যাটিক স্টেপে বা যে কোনো ডিপ্লোম্যাটিক অ্যালিগেশনের টাইম জোনটাকে আমাদের কনসিডারেশনে আনতে হবে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। হঠাৎ করে জুন জুলাই মাসে এই অডিও ক্লিপ বেরোলো কেন? তার কারণটা হলো যে বাংলাদেশ একটা কন্টিনিউয়াস প্রসেস অফ এক্সট্রাডিশনে আছে এবং তারা বরাবরই চেষ্টা করছে হাসিনাকে যদি ফিরিয়ে আনা যায় বাংলাদেশে। এবার সেটাই শুধু অপরাধী সাব্যস্ত করে লাভ হয়নি, সেখানে শুধু আওয়ামী লীগকে ব্যান করে লাভ হয়নি, এবার চাই প্রমাণ, যেই প্রমাণটাকে ডাইরেক্ট কানেক্ট করা যাবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী অ্যাজ এ মাস কিলার। এই যে অ্যাডিশনটা করার বা এই যে রকম মানে জনবিরোধী একজন নেত্রীর কানেকশনটা করার,
তার জন্য এই ধরনের অডিও ক্লিপ খুব ইম্পর্টেন্ট। যদি এই অডিও ক্লিপ সত্যি এক্সিস্ট করে থাকতো তাহলে গত প্রায় 1 বছর এই অডিও ক্লিপ ছিল কোথায়? দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। হঠাৎ করে এই অডিও ক্লিপ কেন এই সময় বেরোচ্ছে যখন বাংলাদেশে এত বিদেশি দেশের আনাগোনা বেড়েছে, এত ইন্টেলিজেন্স এবং কাউন্টার ইন্টেলিজেন্স অর্গানাইজেশনসদের আনাগোনা বেড়েছে, তখনই কেন এই অডিও ক্লিপটাকে জেনারেট করা হচ্ছে? কেন? তার কারণ হচ্ছে এই অডিও ক্লিপটা দিয়ে বাংলাদেশের কোর্টকে ইউটিলাইজ করে হাসিনাকে ফেরত চাওয়ার একটা প্রসেসের উপরে প্রেশারাইজ করার চেষ্টা করা। দ্বিতীয় জিনিসটা বুঝতে হবে, আমাদের ভারতবর্ষের সাথে বাংলাদেশের যে এক্সট্রাডিশন ট্রিটিটা আছে সেটা কিন্তু সরকারের সাথে সরকারের এক্সট্রাডিশন ট্রিটি। সেখানে বাংলাদেশের একটা গভর্নমেন্টের প্রয়োজনীয়তা আছে সেই এক্সট্রাডিশন ট্রিটি নিয়ে স্টেপ 2 বা স্টেপ 3 বা লেভেল 2 ডিসকাশনে যাওয়ার জন্য। সেই ডিসকাশনে যাওয়ার জন্য বাংলাদেশের যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট সেটা কিন্তু তাদের কোর্ট অফ ল শুধু নয়, সেখানে কিন্তু তাদের একটা অ্যাক্টিভেটেড স্টেটে গভর্নমেন্টের প্রয়োজন। যেহেতু তারা বুঝতে পারছে যে সেই এক্সট্রাডিশন ট্রিটিটা কোথাও গিয়ে লিমিটেড হয়ে যেতে পারে, তার জন্য একটা ইন্টারন্যাশনাল সিম্প্যাথি গ্যাদার করার জন্য এই ধরনের বিভিন্ন আরো প্রক্রিয়া তারা চালাবে। তার কারণ এই যে অডিও ক্লিপটার কথা আপনারা বলছেন বা আমরা শুনতে পাচ্ছি টিভির মাধ্যমে, এই অডিও ক্লিপটার মধ্যে সায়েন্টিফিক্যালি অ্যালাইনমেন্ট করা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা এটা কোনো নতুন ঘটনা নয়। দ্বিতীয়ত, যদি এটা সত্যি হয়ে থাকে, ওয়্যার ওয়াজ ইট? এতদিন ধরে কোথায় ছিল? হঠাৎ করে সাডেনলি জুন জুলাই মাসেই কেন বার করা হচ্ছে? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। এবং আমরা জানি যে গত 5ই আগস্ট এই যে ছাত্র আন্দোলনের বিরোধিতা এবং ছাত্র আন্দোলনের চাপে পড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা, এবং তারপরে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, শুভাশিসবাবু একটা শোনা যাচ্ছিল যে পট পরিবর্তন আবারও হতে পারে। তাহলে কি সেই জায়গায় এই অডিও ক্লিপটাকে হাতিয়ার করে সেই পট পরিবর্তনটাকে এই মুহূর্তে রোখার চেষ্টা চলছে? এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য সিনারিও। দেখো, একটা জিনিস ভালো করে বোঝো, যে তোমার সংসারে অশান্তি লাগায় সে কোনোদিনই চায় না সেখানে শান্তিপূর্ণ একটা পরিবেশ ফিরে আসুক, কারণ সেটা যদি ফিরে আসে তার রেলেভেন্স বা তার সংসারে গুরুত্ব কমবে। সুতরাং এই যে আনস্টেবল কন্ডিশনটা যদি থাকে সেটাকে ব্যবহার করে বাংলাদেশকে যেমন স্কোয়ার ফিট অনুযায়ী বিক্রি করছে কিছু দালাল, সেই প্রসেসটা কন্টিনিউ চলতে পারে। বিভিন্ন দেশের হাতে যেমন বাংলাদেশের বিভিন্ন সংস্থা, বিভিন্ন জায়গা, বিভিন্ন অঞ্চলকে বিভিন্ন দেশের হাতে যেরকম ভাবে ইউনিস সাহেব হাসি মুখে তুলে দিচ্ছেন, সেই প্রসেসটা চলতে পারে। তার এনজিও আরো যেন ফুলে ফেপে উঠতে পারে, তার পকেট আরো যেন ফুলে ফেপে উঠতে পারে। যদি উনি সত্যি চাইতেন বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের উন্নতি, উনি কেন স্ট্রেস দিচ্ছেন না অন এ অল পার্টি ইন্টারভেনশন এন্ড এ বাংলাদেশ ইলেকশন? উনি কিছুতেই বাংলাদেশ ইলেকশনটা করাতে চাইছেন না। উনি কোনো মতেই চাইছেন না যে আওয়ামী বলুন, বিএনপি বলুন, ন্যাশনাল পার্টি বলুন, এবং মানে যদি তর্কের খাতিরে ধরতে চান জামাত বলুন, হোক না সবার ইন্টারভেনশন, হোক না সবার একটা ওপেন করিডোর, হোক না একটা ইলেকশন, সেই ইলেকশনটাকে যাতে কোনোভাবে রদ করা যায়, সেই ইলেকশনটাকে যাতে কোনোভাবে আটকানো যায়, সেটার জন্য বাংলাদেশের মধ্যে আবার করে একটা স্টেট অফ এজিটেশন তৈরি রাখতে চাইছেন, যাতে করে সেই স্টেট অফ এজিটেশনটাকে সামনে রেখে পেছন দিক থেকে উনি ম্যাডাম হাসিনাকে অ্যাসাসিনেট করাতে পারেন বা ম্যাডাম হাসিনাকে কনভিক্টেড করাতে পারেন এবং আস্তে আস্তে আওয়ামী লীগকে নালিফাই করে দিতে পারেন। একটা ছোট্ট ডিফারেন্স দেখুন, 1-1.5 মাস আগেও যেই বিএনপি খুব কাছের মনে হচ্ছিল মোহাম্মদ ইউনূসের, হঠাৎ করে জিয়া ফেরার পরে, ছেলে জিয়া, তারেক ফেরার পরে কেন জানি না দেখুন ইউনূসের হঠাৎ করে বিএনপি কেও মনে হতে শুরু করেছে অ্যাজ এ রাইভাল। তার কারণ হচ্ছে ইউনূস এন্ড অফ দ্য ডে ইজ নট আ পলিটিক্যাল ক্যারেক্টার। কোন পলিটিক্যাল অর্গানাইজেশনই তাকে অ্যাবজর্ব করে প্রাইম মিনিস্টারাল ক্যান্ডিডেট বানাবে না, এমনকি রাষ্ট্রপতিও বানাতে চাইবে না। সুতরাং উনি পলিটিক্যাল, যত বাংলাদেশ পলিটিসাইজড হচ্ছে তত কিন্তু ইউনূস এবং ইউনূসদের স্পন্সরসরা ব্যাকফুটে যাচ্ছে। তাই জন্য অ্যাজিটেশনটা ক্রিয়েট করা বাধ্যতামূলক হয়ে পড়ছে বাংলাদেশে। অর্থাৎ আমরা দেখতে পেয়েছিলাম যে শুভাশিস বাবু, এই আপনি যে বিষয়টা বললেন যে এই কিছুদিন আগেই যেখানে ইউনূস এবং বিএনপির একটা যোগ দেখা যাচ্ছিল, এবার বিএনপিও সেখানে এই নির্বাচন করানোর জন্য একটা চাপ দিচ্ছে। অর্থাৎ কোনোভাবে গিয়ে এই ইউনূস যেহেতু চাপে পড়ে যাচ্ছেন, তাই জন্যই আরো নতুন একটা রাস্তা খোঁজার চেষ্টা করছেন এইভাবে। অ্যাবসলিউটলি। দেখুন, যেমন চাষিরা চাষ করবে, ফুটবলাররা ফুটবল খেলবে, তেমনি তো একটা রাজনৈতিক ব্যক্তিত্ব চাইবে রাজনীতিও, সে তো চাইবে পলিটিক্যাল সলিউশন, এটা তো স্বাভাবিক ব্যাপার।
বিএনপি তো আর টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে কাজ করতে পারবে না। বিএনপি তো একটা নন রেকগনাইজড অর্গানাইজেশন না। তারা বাংলাদেশের সরকার দীর্ঘদিন চালিয়েছে। বাংলাদেশের রাজনীতির টপ দুটো নাম হচ্ছে বিএনপি, আওয়ামী। সেখানে যেমন আওয়ামীকে তারা একটা কোন রকমের কোর্ট অর্ডার ফর্ডার ক্রিয়েট করে চুপ করিয়ে রেখেছে, সেরকম বিএনপি কে চুপ করাতে এখন পাচ্ছে না। কারণ বিএনপির এগেইনস্টে ডাইরেক্ট যে অ্যালিগেশনস গুলো ছিল, সেই অ্যালিগেশনস গুলো আর অ্যাক্টিভেটেড স্টেজে নেই। সুতরাং বিএনপি পলিটিক্যালি ইন্টারভিন করবে, এটা স্বাভাবিক। ন্যাশনাল পার্টিও মারাত্মক রকম ভাবে পলিটিক্যাল ইন্টারভিন করছে। নতুন যে দলটা হয়েছে তারাও, যুব দলটা, তারাও ইন্টারভিন করছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো, ধরুন এরকম একটা কাল্পনিক স্ট্যাটাসের কথা যদি আমরা ভাবি, আগামী 1 মাস বা 1.5 মাস কি 2 মাসের মধ্যে যদি ধরুন আওয়ামী লীগের একটা নাম পরিবর্তন করে তারা রেজিস্ট্রেশন চায়, ধরুন নব আওয়ামী লীগ বলে একটা রেজিস্ট্রেশন চাইলো, আমি কথার কথা বলছি, যদি চাইলো, তাহলে কিন্তু তাদের কোর্ট কোন গ্রাউন্ডে তাদের আটকাবে এটা কিন্তু বিবেচ্য বিষয়। কারণ বাংলাদেশ ইজ নো মোর মানে ন্যাশনাল পলিটিক্যাল ম্যাটার, ইট ইজ এ ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ডিসপুট। এবং সেখানে যদি এই নব পলিটিক্যাল পার্টিটা আসে, সেখানে আওয়ামী লিডাররা জড়ো হয়, তাহলে কিন্তু আবার একটা ভোট ব্যাংকের স্প্লিটের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এনি হাউ সেখানে একটা পলিটিক্যাল কাপলিং এন্ড ডিকাপলিং এর একটা ঘটনা চলছে, এবং সেটা ইউনেস এবং তার পিছনে যে জামাতরা খেলছে এবং তার পিছনে যে ইন্টারন্যাশনাল অর্ডার গুলো খেলছে, তারা কিন্তু কোথাও গিয়ে সেখানে একটা প্রচন্ড ডিসপুটের গন্ধ পাচ্ছে, এবং তারা বুঝতে পারছে তাদের চেয়ার কিন্তু যে কোনো মুহূর্তে হড়কে যেতে পারে। এবং সেই ভয়টার থেকেই তারা আরো আনস্টেবল কন্ডিশনকে জেনারেট করার চেষ্টা করছে, তারা আরো ডিসপুট জেনারেট করার চেষ্টা করছে, আরো বিভিন্ন ভাবে চাইছে। কারণ শুভাশিস বাবু, আপনি যা বলছেন, অর্থাৎ যেন তেন প্রকারেনও এখন বাংলাদেশের মানুষের সামনে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলির সামনে যে কোনো কিছু একটা ইস্যুকে ললিপপ করে তোলাই বোধহয় মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তে একটা অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। শুধু তাই নয়, আমরা এর আগেও দেখলাম এই জুলাই মাস পড়তে না পড়তেই কবে জুলাই ঘোষণাপত্র সামনে আসবে, কবে তা নিয়ে সনদ তৈরি হবে, এই নিয়ে নানান প্রশ্ন কিন্তু ইউনূসের বিরুদ্ধে গিয়েও বিএনপি, জামাত, প্রচুর এই রাজনৈতিক দলগুলো তারা সামনে এনেছেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে বোধহয় শেখ হাসিনাকে ছোট দেখানো বা আওয়ামী লীগের পিছনে পড়ে থাকা, এটা একটা বৃহত্তর চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন বা একদম কর্মসূচি হিসেবে ইউনূস নিচ্ছে ঠিকই। কিন্তু একটা বিষয় জানতে চাইবো, হাসিনার ক্ষেত্রে বা আওয়ামী লীগের ক্ষেত্রে এর পরবর্তী দিনগুলো কি সত্যিই কঠিন? দেখুন, আওয়ামী লীগের কঠিন সময় অনেক দিন ধরেই চলছে। এটা আজকে থেকে কঠিন বা আগামী দিন কঠিন এরকম বলাটা উচিত হবে না। কারণ তাদের টপমোস্ট লিডার দেশের বাইরে এবং তাদের সরকার সে কথা আজকের ডেটে ফাংশনাল নয়। তাদের লিডাররা ভীষণভাবে হেনস্থা হয়েছে, বহু লিডারকে খুন করে ফেলা হয়েছে। এবং আওয়ামী লীগের একটা তো খারাপ সময় চলছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এটাও তো বুঝতে হবে যে আওয়ামী লীগ এমন একটা পলিটিক্যাল পার্টি যারা ম্যাক্সিমাম মেজরিটি নিয়ে এতদিন ধরে পাওয়ারে ছিল। সুতরাং একটা ধরুন, আমি একটা ছোট এক্সাম্পল, ধরুন ভারতবর্ষে এরকম তো হতে পারে না যে ভারতীয় জনতা পার্টির যে বৃহৎ ভোট ব্যাংকটা আছে সেটা ওয়ান ফাইন মর্নিং সেট করে উবে যেতে পারে না, এটা সম্ভব না। সেটা কমতে পারে, সেটা রিজনেবল হতে পারে, বাট উবে যেতে পারে না। সেরকমই আওয়ামীর যে ভোট ব্যাংকটা আছে, আপনি ওয়ান ফাইন মর্নিং বলতে পারবেন না যে সেই গোটা ভোট ব্যাংকটা হঠাৎ করে আজকে নিঃশেষ হয়ে জিরো হয়ে গেছে। এরকমও হতে পারে তারা যেহেতু বহু ইন্টারন্যাশনাল গভর্নমেন্টস এর সাথে কাজ করছে, ইন্টারন্যাশনাল গভর্নমেন্টস গুলো কিন্তু ডেটাবেস ওয়ার্কশপ করে। সুতরাং তারা হয়তো কোন রকম ভাবে সিট ওয়াইজ অ্যানালিসিস করে এটা দেখেছে, এরকমও হতে পারে যে আওয়ামীর একটা কনসিডারেবল ভোট ব্যাংক কিন্তু এখনো অ্যাক্টিভেটেড, এবং এতটাই অ্যাক্টিভেটেড স্টেজে আছে যে যদি তারা তাদের কাস্টিং করে তাহলে কিন্তু আওয়ামী মেজরিটির দিকেও এগিয়ে যেতে পারে। আমি পুরোটাই একটা কাল্পনিক স্তরে বলছি। যদি মেজরিটির দিকে আওয়ামী এগিয়ে যায়, that is a dark future for the people like মোহাম্মদ ইউনূস, যারা তাদেরকে ইন্টেনশনালি টপল করেছিল। যদি আওয়ামী ধরুন মেজরিটি গেল না, আমি আবারও বলছি এটা পুরোটাই একটা হাইপোথিসিস, আওয়ামী মেজরিটি পেল না, আওয়ামী এবং বিএনপি মিলে একটা যৌথভাবে একটা রাজনৈতিক গভর্নমেন্ট করলো, একটা পলিটিক্যাল সলিউশন আনলো বাংলাদেশে, তাহলেও কিন্তু সেটা ইজ এগেইনস্ট মোহাম্মদ ইউনূস এন্ড মোহাম্মদ ইউনূস এন্টায়ার সিন্ডিকেট। সুতরাং any kind of political solution that is coming up in বাংলাদেশ, সেটা কিন্তু মোহাম্মদ ইউনূসের পক্ষে হজম করে নেওয়া এই মুহূর্তে ভয়ঙ্কর। সুতরাং সে চাইছে বারংবার যাতে আওয়ামী লীগের সময়টা আরো কঠিন হয়ে উঠুক, বিএনপি কে যতটা সম্ভব তারা যেন সেকেন্ড স্টেজে রাখে, এবং সব থেকে বড় জিনিস সেটার জন্য তারা একটা অদ্ভুত থিওরি নিয়েছে, যেটা গত 2 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আননেসেসারি ইললিগাল ইন্টারভেনশন বাই ফরেন পাওয়ার্স।
যেটাকে তারা নিজেরাই জাস্টিফাই করতে পারছে না, যে একটা কেয়ার টেকিং গভর্নমেন্ট কিভাবে ডিসিশন নিচ্ছে, কোন পোর্টে কোন দেশ কিভাবে কাজ করবে, কোন জায়গায় কোন ইন্টেলিজেন্স অর্গানাইজেশন হিসেবে কিভাবে অফিস খুলবে। দিস ক্যানট বি আ পার্ট অফ দ্য ডিসিশন স্পেশালি বাই এ নমিনেটেড গভর্নমেন্ট, তাও আবার সংবিধানের সেই রুলটা থেকে, যে রুলটাকে তারা বলতেই দেখাতেই পারছে না যে সেই রুলটায় তাদেরকে নমিনেট করা হয়েছে। সুতরাং এটা একটা মানে এমন সিনারিও, আমি যেচে তারা ঢুকে পড়ে লুটপাট চালিয়েছে, সেই চালানোটাকে এখন পলিটিসাইজ করতে পারছে না। সুতরাং তারা চেষ্টা করছে যে এই পরিস্থিতিটা ভীষণভাবে একটা গোলমেলে হয়ে থাকুক। একদমই, কারণ নাস্তানাবুদ হয়ে ওঠা ইউনূস এখন নিজেই আরো জল ঘোলা করবার খেলায় মেতে উঠেছেন। সঙ্গে থাকুন শুভাশিস বাবু, কারণ আমাদের একদিকে যখন ওপার বাংলায় ঘরে বাইরে চাপ বাড়ছে একটা এই নির্বাচন প্রক্রিয়াটাকে সম্পন্ন করানোর জন্য, তখনই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটি ফোনের ক্লিপ ভাইরাল হয়েছে, আর সেই ক্লিপকে ভাইরাল করেই এবার এগিয়ে যাওয়ার চেষ্টা। তার মধ্যে আরও একবার হাসিনাকে প্রত্যার্পণের আবেদন, বাংলাদেশে হাসিনাকে চেয়ে ভারতের কাছে আবেদন জানিয়েছে ঢাকা। গত ডিসেম্বর প্রত্যার্পণের মৌখিক নোট দিয়েছিল বাংলাদেশ। দিল্লি নোট প্রাপ্তির কথা স্বীকার করলেও আর কোনো মন্তব্য করেনি। বুধবার ফের একবার হাসিনাকে প্রত্যার্পণের আবেদন জানিয়েছে ঢাকা। ভারতের বিবেক ও স্বচ্ছতার সঙ্গে বিবেচনার আর্জি জানানো হয়েছে। সোশ্যাল মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। আমি এই জায়গায় বিস্তারিত আলোচনায় যাওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায়। শুভাশিস বাবু, এই যে পরিস্থিতি, একদিকে যখন এই অডিও ক্লিপ ভাইরাল হলো এবং তারপরে আবারও প্রত্যার্পণের জন্য আবেদন করা হলো ভারতের কাছে, তাহলে এই মুহূর্তে কি করণীয় ভারতের? দেখুন, একটা সাবজেক্টের না একটা মজাটা বুঝতে হবে। হ্যাঁ, মজাটা কোথায় একটু বুঝুন। ব্যাপারটা হলো যে আমি বললাম যে দু বাড়ির মধ্যে বিয়ে ঠিক হয়েছে, ঠিক আছে? বিয়েটা কারা ঠিক করেছে? বাবায় ঠিক করেছে। সুতরাং প্রথমে প্রমাণ করতে হবে যে বাবার সাথেই যেন বাবা কথা বলে, বুঝতে পারছেন? তার মানে আপনাকে প্রথমে করতে হবে ডিএনএ টেস্ট করে প্রমাণ করতে হবে উনি পাত্রের বাবা বা উনি পাত্রীর বাবা, ঠিক আছে? যদি সেটা প্রমাণ না করতে পারেন তাহলে ডিসকাশনটা জেনারেটই করবে না। মানে বোঝার চেষ্টা করুন, ভারতের সরকার আছে, ইলেক্টেড গভর্নমেন্ট, এক্সট্রাডিশন ট্রিটি হয়েছে বাংলাদেশের গভর্নমেন্টের সাথে। ওয়্যার ইজ বাংলাদেশ গভর্নমেন্ট? হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ? প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ইজ ম্যাডাম হাসিনা টিল ডেট। যদি সেখানে কোনো অল্টারনেট গভর্নমেন্ট না আসে তাহলে ডিসকাশনের জায়গায় নেই। ডিসকাশনের জায়গা নেই বলে ওরা বারবার করে এক্সট্রাডিশন নোট পাঠাচ্ছে, এক্সট্রাডিশন রিকোয়েস্ট পাঠাচ্ছে। এক্সট্রাডিশন নিয়ে ওরা লিগালি মুভই করতে পারবে না। যদি লিগালি মুভও করে, ভারতবর্ষ ওটাকে একদিনে ধূলিসাৎ করে দেবে। দ্বিতীয় হচ্ছে, এক্সট্রাডিশনের কিছু ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে ক্রাইম, একটা হচ্ছে পলিটিক্যাল ক্রাইটেরিয়া। পলিটিক্যাল ক্রাইটেরিয়া একরকম ভাবে নির্ধারিত হবে, ক্রাইম একরকম ভাবে নির্ধারিত হবে। ওরা চেষ্টা করছে কি, ক্রাইমটাকে পলিটিক্যাল ক্রাইটেরিয়ার সাথে ম্যাপ করে মাস কিলিং এর একটা কেস খাড়া করতে, যেটার জন্য এই ফোন কল, যেটার জন্য বিভিন্ন রকম এভিডেন্স দিয়ে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে বাংলাদেশের কোর্ট। এবার কথা হচ্ছে, এই যে জিনিসগুলো দিচ্ছে এর মধ্যে একটা বড়, যদি এক্সট্রাডিশন ট্রিটিটা পড়েন তার মধ্যে একটা কথা বারংবার এসছে, উইথ গুড ফেথ। কথাটা কিন্তু ভীষণ ডিপ্লোম্যাটিক কথা, লিগাল কথা। উইথ গুড ফেথ মানে আপনি আমাকে বলছেন একটা জিনিস আমার থেকে আপনি ফেরত চাইছেন, কিন্তু আপনি ফেরত চাইছেন ওটাকে নষ্ট করে দেওয়ার জন্য বা ওটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য, তাহলে কিন্তু আমি আপনাকে জিনিসটা ফেরত নাও দিতে পারি অ্যাকর্ডিং টু দ্য এক্সট্রাডিশন ট্রিটি অফ ইন্ডিয়া এন্ড বাংলাদেশ। মানে বাংলাদেশকে শেখ হাসিনাকে ফেরত দেবেন কি দেবেন না সেটা নিয়ে আপনি হাজারবার বাংলাদেশের তরফ থেকে আমাকে রিকোয়েস্ট করতে পারেন, কিন্তু আলটিমেটলি আমি আপনাকে জিনিসটা দেবো কি দেবো না সেটা ডিসিশনটা কিন্তু আমার হাতে রয়েছে। এটা হচ্ছে পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু হচ্ছে, যদি আপনি ভাবেন, আমি যদি ধরুন ভারতবর্ষের তরফ থেকে ভাবতেই পারি যে কালকের ডেটে আমি, ধরুন কথার কথা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আমাদের এখানে আছেন, ধরুন আমরা তাকে ফেরত দিয়ে দিলাম। এই যে ফেরত দেওয়ার পরে তাকে যদি জোর করে মিথ্যা কোনো মামলায়, পকেট মানি মামলায় ফাঁসি দিয়ে দিল তাদের দেশ, বা তাকে গুলি করে মেরে দিল, বা এরকম কথা তো বাংলাদেশে নতুন নয়, এর আগেও হয়েছে। এবার যদি এরকম কোনো ঘটনা ঘটলো বা ঘটার সম্ভাবনা আছে, তাহলে আমি কিন্তু ভাবতে পারি যে ইউ আর নট আস্কিং ফর দি এক্সট্রাডিশন অফ ম্যাডাম হাসিনা উইথ এ গুড ফেথ। তখন আমি তো আপনাকে আমি নাও ফেরত দিতে পারি। আমি তখন এটা তো বলতে পারি যে মাই প্রোটেকশন অফ আ ন্যাশনাল এন্টিটি, আমি একজন ন্যাশনাল অ্যাসেটকে প্রোটেক্ট করতে পারি। আমি বলতে পারি না, আমরা ফেরত দেবো না। পয়েন্টটা হচ্ছে, এই এক্সট্রাডিশন ট্রিটিটা হচ্ছে অনেকটা লখনৌতে ছোটা ইমামবাড়ার মতো। প্রতিটা মোড়ে 4টে করে রাস্তা, প্রতিটা রাস্তায় ঘুরে আবার ওই রাস্তাতেই ফিরিয়ে আনার যোগ্যতা রাখে। সুতরাং গাইড ছাড়া যদি মোহাম্মদ ইউনূস এই ছোটা ইমামবাড়ায় ঢুকতে চায়,
ভারতবর্ষ জানে কিভাবে প্রতিটা রাস্তা দিয়ে ঘুরিয়ে ওকে আবার সেই স্পটে ফিরিয়ে আসবে। একদমই তাই। এবং সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপগুলো বা এই নাস্তানা বোধ হয় ইউনূস পরবর্তীতে আর কতটা খামখেয়ালিপনা দেখায় বা নজির রেখে যায় সেদিকে অবশ্যই নজর থাকবে।